ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো সুখী দাম্পত্য জীবনে পরকীয়া হওয়ার কারণ এবং এর থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে আমি কথা বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজামা রাজু। আসলে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার ব্যবহার একটি অন্যতম কারণ পরকীয়ার মতো এই ঘটনাগুলো হচ্ছে। এছাড়াও বিভিন্ন রকমের কারণ থাকে, সেই বিষয়গুলো আমাদের জানা থাকলে আমরা অবশ্যই কনসাস থাকতে পারবো, সচেতন বোধটাকে আমাদের কাজে লাগাতে পারবো, আমরা অ্যাওয়ার হতে পারবো, আরও জাগ্রত হতে পারবো যে আসলে এই বিষয়গুলো আসলে কতটা ক্ষতিকর বা কী কারণ হয়ে থাকে। এখন এই যে পরকীয়ার সম্পর্কটা অনেক ক্ষেত্রে কিন্তু এটা সূক্ষ্ম একটা বিষয়, একটা জটিল বিষয়। অনেক ক্ষেত্রে এটা সামাজিক, মানসিক এবং ধর্মীয় বোধ থেকে দেখলে এটা কিন্তু বিভিন্ন রকমের এফেক্ট আমরা দেখতে পাই। এখন সুখী দাম্পত্য জীবন যখন ভালোভাবে চলে তখন এই ধরনের সমস্যা যখন হয়, আলটিমেটলি ওই যে দাম্পত্য জীবনে কিন্তু বিভিন্ন রকমের ভাঙন ধরতে পারে। তো সেক্ষেত্রে কারণের বিষয়গুলো আমরা প্রথমে একটু বলি যে আবেগপূর্ণ যে অপূর্ণতা। এখন আবেগ কী? আবেগটা হচ্ছে যে আমার মনের শেয়ারিংটা, আমার হয়তোবা অ্যানশাস ফিল হয়, আমার হয়তোবা আমার অস্থিরতা লাগে, বা আমি আমি আইসোলেটেড, বিচ্ছিন্নতা বোধ আমার কাজ করে। এই বিষয়গুলো যখন হয় আমার পার্টনারের সাথে, তখন কিন্তু পরকীয়ার মতো একটা সম্পর্ক হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় দেখা যায় যে মনোটোনাস বা একঘেয়েমি বা উত্তেজনার অভাব। হয়তোবা আমি একটা সম্পর্ক করেছি বা একটা বিয়ে করে ফেলেছি, দুজনের লাইফ এখানে জড়িত, কিন্তু আমার পার্টনারের কাছ থেকে যে সুখটা দরকার বা আমাদের নিজেদের ভিতরে একটা ইন্টিমেট রিলেশনশিপ থাকবে, সেটা আমি পাচ্ছি না। এই বিষয়টি যখন হচ্ছে না, আমরা একই কাজ একইভাবে বারবার করছি। হয়তোবা এমন হয়েছে যে বিয়ের আগে এই ব্যক্তিটির সাথে বিয়ের আগে আমার সম্পর্ক ছিল, কিন্তু তাকে একভাবে দেখেছি, কিন্তু এখন তো অন্যভাবে দেখি। যদি এটি হয় সেক্ষেত্রেও কিন্তু এই যে পরকীয়ামৃত ঘটনা হতে পারে। এরপর যেটা আসে যে অন্যের প্রতি শারীরিক আকর্ষণ, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এটা আমাদের বায়োলজিক্যাল নিডের ভিতর থেকে আসে। এই যে বায়োলজিক্যাল নিডটা, এটা কিন্তু আমরা চাইলেই কিন্তু দূর করতে পারি না। এখন এই যে বায়োলজিক্যাল নিড বলতে আমি সেক্সুয়াল নিডটাকে বলছি, যে যে যৌনতার যে একটা অভাববোধ সেইখান থেকে। এখন এখানে কি হয় যে আমার পার্টনার যিনি থাকেন তার সাথে যদি আমার শারীরিক যে মিলনটি যদি ভালোভাবে না হয়, বা আমার যদি যে একটা একটা যে থাকে না যে আমাদের একটা কনফিডেন্ট লেভেলটা যখন না থাকে, যে আমি হয়তো বা স্যাটিসফাইড না, বা আমার 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 যে পার্টনার সে সবসময় ক্লেম করে বা বিভিন্ন বিষয় নিয়ে কথা শোনায় আমাকে, তখন কিন্তু এই বিষয়টি হতে পারে, হ্যাঁ, যে পরকীয়ার মতো ঘটনাগুলো হতে পারে। আত্মবিশ্বাসের কথা যেটা বললাম সেটা কিন্তু কখনোই অগ্রাহ্য না। হয়তো এমন হয় যে নতুন যে পার্টনার থাকে বিয়ের পর, বিয়ে বিয়ে এই যে একটা রিলেশনশিপ নিজেদের ভিতরেও, তখন সে মনে করে যে এই যে যার সাথে কথা বলছে সে তো আমাকে মূল্যায়ন করে, এবং এই মূল্যায়ন করাটা হয় এমন হয়তো বা সে প্রশংসা করে, আমার খোঁজখবর রাখে। সো এটার মাধ্যমে কি হয় যে আমার মনটা একটু ভালো থাকে, কনফিডেন্ট থাকি, তখন একটু কথা বলা হলো, আর একটু ইন্টিমেট হলো, এরপরে কিন্তু এই ধরনের ঘটনা হতে পারে। তারপর যেটা হয় যে যোগাযোগের অভাব। যোগাযোগ মানে কি, তারা যখন কমিউনিকেশনটা করে তখন একটা সিস্টেমেটিক ওয়েতে করা দরকার। যেমন আমার মনে কষ্ট লাগছে, সেই কষ্টটা আমার পার্টনারকে বলবো, আবার তার মনে কষ্ট লাগলে সে তার কথাগুলো বলবে। এখন এই আমি বলবো বা সে বলবে, এই সময় একটিভ লিসেনার হতে হয়, মানে তার কথাগুলো শোনার যে ধৈর্য সেটা কিন্তু থাকতে হয়। অনেকেরই যখন এই ধৈর্যটা থাকে না, তখন তাদের ভিতরে বিভিন্ন রকমের ক্যাওয়াস তৈরি হয়, বিভিন্ন রকম বিশৃঙ্খলা তৈরি হয়। এই বিশৃঙ্খলাটাই হয়তো একসময় তাদের একটা বড় রকমের সমস্যা তৈরি হয়ে থাকে। এরপর যেটা হয় যে এই যোগাযোগের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তাদের ভিতরে একটা প্রতিশোধ পরায়ণতা কাজ করে। এখন প্রতিশোধ পরায়ণতা মানে কি, যে আমাদের সাথে সম্পর্কটা ভালো থাকছে না, আমি দেখিয়ে দেবো যে তোমার চেয়ে ভালো আমি পার্টনার খুঁজে বের করতে পারি। এখন এই যে পার্টনারটা হয়তো বা প্রথম দিকে মনে হয় যে নিজের ভিতরে একটা হীনমন্যতা বা অপরাধবোধ কাজ করে, যে আমি আমার পার্টনার থাকতে আমরা আরেকজনের সাথে কথা বলছি, কিন্তু একটা সময় দেখা যায় যে ওই পার্টনার এত এমন কিছু অ্যাটিটিউড করে, এমন কিছু ভালো কথা বলে, যেটি হয়তো বা আমার এই যে রানিং পার্টনার যার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি সে তো কখনোই বলেনি। তার মানে সে আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। তো এর মাধ্যমে কিন্তু হয়ে থাকে। এখন প্রাচীন সম্পর্কের পুনর্জাগরণ, মানে প্রাচীন বলতে আমি এটাই বলতে চাচ্ছি যে পুরনো সম্পর্ক, হয়তো বা আগে একটা রিলেশনশিপ ছিল, সেই রিলেশনশিপটার একটা সহজ সমাধান হয়নি, যে আমরা কি এই সম্পর্কে থাকছি নাকি আমরা এই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে অপূর্ণতা, বিয়ে হয়ে গেল তখন হয়তো বা ওই যে আগের যে রিলেশনশিপটাকে আমরা খুঁজে বেড়াই, কারণ ওখানে তো অনেক মজা ছিল, অনেক
আরাম পেতাম, আমার কথা বলার মাধ্যমে একটা শান্তি পেতাম, সেই শান্তিটা তো পাচ্ছি না। আসলে এই জায়গাটাতে বিয়ে এবং বিয়ের আগে যে সম্পর্ক, সেটা কিন্তু দুটো জিনিস। যখন এটাকে ক্লাসিফাই করা যায় না বা আলাদাভাবে করা যায় না, তখন কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে। এখন আসেন যে এই যে পরকীয়া সম্পর্ক এড়ানোর কী কী উপায় আছে। অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড কিংবা ওয়াইফ তারা কিন্তু খুব অসহায় বোধ থেকে আমাদের কাছে আসে, আমি এখান থেকে বের হতে যাচ্ছি, আসলে কিভাবে বের হব, কোন জিনিসটা আমাকে হেল্প করবে, আমাকে প্লিজ আপনি আমাকে হেল্প করেন। তো এই জায়গাটা বলবো, আপনি প্রথমে কিছু ইনিশিয়াল স্টেপ নিতে পারেন আপনাদের নিজেদের ভিতরে, যেমন খোলামেলা আলোচনা করা। খোলামেলা আলোচনার বিষয়টি হলো যে এটাই যে আপনার মনে যদি কোনো একটা বিষয় থাকে, যে চিন্তা থাকে, সেই চিন্তাটা সহজভাবে প্রকাশ করা। এবং চিন্তার সাথে আপনার অনুভূতিটা কী, রাগ, অভিমান, ক্ষোভ, আমার এই বিষয়টা না, আমার একটু ক্ষোভ হয়েছিল, একটু রাগ হয়েছিল বলে তোমাকে এই কথাটা বলে ফেলেছি, একটু সরি বলি। অ্যাটিটিউড আমার একটু অন্যরকম হোক, যে হ্যাঁ আমি ভুল করেছি, ভুল করলে আমরা সেই জন্য সরি বলতে পারি, এটা কিন্তু খুব বড় কোনো বিষয় না। সো এই বিষয়টা একটু আপনারা খেয়াল রাখতে পারেন, ওপেন ডিসকাশন করতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে নতুনত্ব আনা খুবই গুরুত্বপূর্ণ। এখন একইভাবে ওই যে বলছিলাম মনোটোনাস, মানে একঘেয়েমি একটা ভাব চলে আসে। অফিসে গেল হাজব্যান্ড, বাসায় আসলো, খাওয়া দাওয়া করলো, একটু কথা বললো বা সেক্সুয়াল যে আর্জটা ফুলফিল করলো, শেষ, আবার ঘুম, সকালে ওঠা। এভাবে না চলে একটু নতুন নতুন বিষয়টি, যেমন কোথাও ঘুরতে যাওয়া, কোনো একটা সৌন্দর্যবোধ সবাই দেখা, হয়তো বা মুভি দেখা, বা অনেক সময় দেখা যায় দূরের কোনো সম্পর্ক ছিল, কোনো আত্মীয় বাসায় যাওয়া, সমুদ্র দেখা, পাহাড় দেখা, এগুলো কি অ্যাডভেঞ্চারিয়াস, আমাদের ভিতরে আরও একটা ভালো লাগা কাজ করে। এরকম নতুনত্বমূলক কাজগুলো করা যায়। তারপর আত্মমূল্যায়ন, নিজেকে মূল্যায়ন করা খুবই গুরুত্বপূর্ণ, এবং আত্মবিশ্বাসের জায়গাটি থেকে হয়তো বা আমার পার্টনারকে এই বিষয়টাকে একটু প্রশংসা করা ভালো কাজের জন্য, বা কোনো একটা বিষয় যদি আমার মনমতো না হয় সেটির জন্য আমরা খোলামেলা আলোচনা করতে পারি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাসের উপর নির্ভরশীলতা খুবই গুরুত্বপূর্ণ, বিশ্বাসবোধ, আমার পার্টনারকে আমরা বিশ্বাস করব। কারণ যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু আমরা সবসময় চাই যে একজনের সাথে আরেকজন একটা লং পিরিয়ড পর্যন্ত একটা রিলেশনশিপ থাকুক, এবং সেই ক্ষেত্রে যদি কোনো আত্মবিশ্বাসের ঘাটতি থাকে, সন্দেহ প্রবণতাটা কিন্তু চলে আসে, এবং এই সন্দেহ প্রবণতা যদি অনেক দিন ধরে থাকে তখন কিন্তু এটা একটা রোগ হিসেবে চলে আসে, যেটাকে আমরা বলি প্যারানয়া ডিসঅর্ডার। এবং সেই প্যারানয়া ডিসঅর্ডারটা যদি অনেক দিন ধরে থাকে, সেক্ষেত্রে এটা কিন্তু সিজোফ্রেনিয়া, যেটা মানসিক রোগের একটা খুব বড় একটা বিষয়, সিভিয়ার একটা কন্ডিশন, সেটাও কিন্তু হতে পারে। সো এই জায়গাগুলো আপনারা যদি খেয়াল রাখেন এবং প্রতিনিয়ত একজন একজনের যত্ন নেন, কেয়ার করেন, তাহলে দেখবেন এই সমস্যাগুলো আর থাকবে না। পরকীয়ার যে বিষয়গুলো আপনারা আস্তে আস্তে নিজেরাই এগুলোকে মোকাবেলা করতে পারবেন। আমার এই ভিডিওতে অনেকগুলো টেকনিকের কথা বলেছি, অনেকগুলো সিস্টেমের কথা বলেছি। আপনার প্রত্যেকটা সিস্টেমটা যদি একটা একটা করে প্রতিদিন প্র্যাকটিস করেন বা নিজেদের ভিতরে একটু এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, দেখবেন হয়তোবা কোনো কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে কাপল কাউন্সেলিং করা, ফ্যামিলি কাউন্সেলিং করতে হবে না, বা নিজেদের ভিতরে কেউ ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অন্যান্য সমস্যাগুলো হলো, সেগুলোর জন্য আর কোনো চিকিৎসা আপনার হয়তোবা নিতে হবে না। যদি আপনারা এটা করতে পারেন, এক হলো ওষুধের চিকিৎসা, সেটাও লাগবে না, কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আসতে হবে না, আপনারা নিজেরাই নিজেদের থেরাপিস্ট হবেন, নিজেরাই নিজেদের একজন ভালোবাসার মানুষ হবেন, এবং এগুলো কন্ট্রোল করতে পারবেন। তো আজকে ভিডিওটি এখানে রাখছি। কারো কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে আপনার প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার জন্য। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।